আজকে আমরা শুরু করব ক্লাস 11 এর কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের প্রাথমিক ধারণা। এটা কেমিস্ট্রির সমস্ত বিষয়টা এর মধ্যে শর্টে ব্রিফিং করা আছে এই চ্যাপ্টারের মধ্যে, অর্থাৎ কিছু কিছু পার্ট আছে যেগুলো বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এবং কিছু কিছু এখান থেকে আমরা বেসিক নলেজ পাবো যেটা আমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, রসায়নের প্রথম প্রাথমিক ধারণা। এই চ্যাপ্টারের প্রথমে আমরা পড়ব ম্যাটার সম্পর্কে, অর্থাৎ পদার্থ। হোয়াট ইজ ম্যাটার? হোয়াট ইজ ম্যাটার? প্রথমেই একটা কোশ্চেন অ্যারাইজ করছে, হোয়াট ইজ ম্যাটার? না ম্যাটার কি না, ম্যাটার is anything that has mass and occupies some space। অর্থাৎ ম্যাটার হলো এমন কিছু যার ভর আছে এবং যা কিছুটা জায়গা দখল করে থাকে, আমরা তাদেরকেই পদার্থ বলবো। পদার্থের জেনারেল ডেফিনিশন এটাই, যার ভর আছে এবং যা কিছুটা স্থান দখল করে থাকে তাকে আমরা পদার্থ বলি। ক্লিয়ার? এরপর আমরা যদি একটু দেখি যে হ্যাঁ এর এক্সাম্পল বলা যেতে পারে ম্যাটার, বুক, পেন, পেন্সিল এটসেট্রা। ক্লিয়ার? এরপরে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স, অর্থাৎ পদার্থের শ্রেণী বিভাগ। কয় প্রকারের পদার্থ আছে? ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স। ম্যাটার্সকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স আর একটা হয় কেমিক্যাল। ম্যাটার্সকে ভৌত ভাবে ভাগ করা হয়েছে, ম্যাটার্সকে কেমিক্যাল ভাবে ভাগ করা হয়েছে। তো এখন আমরা প্রথমে আলোচনা করব ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স নিয়ে, দেন ডিসকাস করব কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স নিয়ে। এটা মুছে দিচ্ছি। দেখো হেডিং করলাম ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স, অর্থাৎ বাহ্যিকভাবে যে সমস্ত পদার্থগুলোকে আমরা চোখে দেখতে পাই তারই বিভাজন হলো ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স। এ মূলত তিন প্রকার, সলিড, লিকুইড এন্ড গ্যাস। ক্লিয়ার? এখন এই ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে যে সলিড, লিকুইড এবং গ্যাস তিন প্রকারের পদার্থ হতে পারে, আমরা এদের পরস্পরের রূপান্তর দেখব, যে কিভাবে সলিড স্টেট থেকে কিভাবে লিকুইড স্টেটে যাওয়া যায়, কিভাবে লিকুইড স্টেট থেকে কিভাবে গ্যাসে যাওয়া যায়, কিভাবে গ্যাস থেকে লিকুইডে আসা যায়, কিভাবে লিকুইড থেকে সলিডে আসা যায়, বা কিভাবে সলিড থেকে গ্যাসে যাওয়া যায়।
এটা আমরা একটু ডিসকাস করব। তো যদি আমরা প্রেসার এবং টেম্পারেচারটা পরিবর্তন করি অর্থাৎ চেঞ্জ করি, তাহলে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, এখন সলিডকে আমি যদি একটু হিট দিই তাহলে সহজেই সে লিকুইডে পরিণত হয়। এই প্রসেসটাকে বলা হয় মেল্টিং অর্থাৎ গলন। লিকুইডকে যদি আমি গ্যাসে করি, হিট দিলাম, এটা হলো ভেপোরাইজেশন, যাকে বলা হয় বাষ্পীভবন। তাহলে সলিডকে আমি হিট দিলে তাহা লিকুইডে পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় মেল্টিং। লিকুইডকে আমি হিট দিলাম, গ্যাসে পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ভেপোরাইজেশন অর্থাৎ বাষ্পীভবন। যদি এখন আমি লিকুইড থেকে সলিডে আসতে চাই, কিছু না, বিপরীত, কুল করব, ঠান্ডা, প্রসেসটাকে বলা হয় ফ্রিজিং। ফ্রিজিং যাকে বাংলায় বলা হয় কঠিনীভবন। এখন যদি আমি গ্যাসকে লিকুইড করতে চাই, সেম প্রসেস, কুল করব, যাকে বলা হয় কন্ডেনসেশন। বাংলায় যাকে বলা হয় ঘনীভবন, বাংলায় যাকে বলা হয় ঘনীভবন। এখন প্রত্যেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরে নিচ্ছি সলিড হলো আইস। এক্সাম্পল, আইস থেকে যদি আমি ওয়াটার করি, দ্যাট ইজ মেল্টিং। ওই ওয়াটারকে যদি আমি আবার আইস করি, দ্যাট ইজ ফ্রিজিং। ওয়াটারকে যদি আমি জলীয় বাষ্প করি, দ্যাট ইজ ভেপারাইজেশন। ওই জলীয় বাষ্পকে যদি আমি প্রেসার দিই, দিয়ে যদি জলের নিয়ে আসি, দ্যাট ইজ কন্ডেনসেশন। এখন যদি বলা হয় যে সলিড থেকে গ্যাসে এক স্টেপে হিট দিতে হয়, যাকে বলা হয় সাবলিমিশন অর্থাৎ ঊর্ধ্বপাতন। কোন সলিডকে যদি আমরা ডাইরেক্ট হিট দিই, সেটা যদি ডাইরেক্ট গ্যাসিয়াস ফর্ম করে, তাকে আমরা বলবো সাবলিমিশন অর্থাৎ ঊর্ধ্বপাতন। যেমন এক্সাম্পল নেওয়া যেতে পারে এটার, সলিড টু গ্যাস। বাকি এক্সাম্পল গুলো আমরা দেখে নিয়েছি, সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, বা লিকুইড টু সলিড, বা গ্যাস টু লিকুইড। কিন্তু আমরা সলিড টু ডাইরেক্ট গ্যাসের এক্সাম্পল আমরা কি বলতে পারি? সলিড I2 কে যদি আমরা হিট দিই, পার্পল কালারের I2 ভেপার তৈরি হয়। অর্থাৎ কঠিন আয়োডিনকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে পার্পল কালারের আয়োডিনের ভেপার উৎপন্ন হয়। এটাই হলো সলিড থেকে গ্যাসিয়াস ফর্ম। এটাকে বলা হয় সাবলিমিশন অর্থাৎ ঊর্ধ্বপাতন। ক্লিয়ার? নোট নিতে হবে যে ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে এই সলিড, লিকুইড, গ্যাস ছাড়াও আরো দুখানা স্টেট আছে, যেটাকে বলা হয় প্লাজমা স্টেট এন্ড বোস আইনস্টাইন
কনডেনসেশন। অর্থাৎ ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে যে সলিড লিকুইড গ্যাসের কথা আমরা বলেছি, তাছাড়াও আরো দুটো স্টেট এক্সিস্ট করে, যেটাকে বলা হয় প্লাজমা স্টেটস এন্ড বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট। ওকে, এটা নোটস এর মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এরপর আমরা আসছি কেমিক্যাল ক্লাসিফিকেশন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কেমিক্যাল ক্লাসিফিকেশন। of matters। এটা প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, আর একটাকে বলা হয় মিক্সিং সাবস্টেন্স। অর্থাৎ এটা মিশ্র পদার্থ আর এটা হলো বিশুদ্ধ পদার্থ। এখন এই মিক্সচার আবার দুটো ভাগে ভাগ হয়। একটা হয় হোমোজেনিয়াস মিক্সচার, আর একটা হয় হেটারোজেনিয়াস মিক্সচার, যাকে বাংলায় বলা হয় সমসত্ব মিশ্রণ। এটা হলো অসমসত্ব মিশ্রণ। এখন এই বিশুদ্ধ পদার্থেরও আবার ভাগ আছে, যেটা আমরা প্রথমেই দেখব যে এলিমেন্ট অর্থাৎ মৌল, আর একটা দেখব কম্পাউন্ড অর্থাৎ যৌগ। এই এলিমেন্ট জেনারেলি তিন প্রকার, একটা মেটাল, একটা নন মেটাল, একটা মেটালয়েড। আর এই কম্পাউন্ড জেনারেলি দুই প্রকার, একটা অর্গানিক কম্পাউন্ড আর একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। ক্লিয়ার? এই হলো কেমিক্যাল ক্লাসিফিকেশন। পিওর সাবস্টেন্স অর্থাৎ বিশুদ্ধ পদার্থ, যেখানে ফিক্সড কম্পোজিশন আছে, তাহাই হলো পিওর সাবস্টেন্স। অর্থাৎ এখানে কেউ আর মিশে নেই, ফিক্সড কম্পোজিশন আছে, তাকে আমরা বলবো পিওর সাবস্টেন্স। যেমন দুটো ভাগ, তার মধ্যে এলিমেন্ট এন্ড কম্পাউন্ড। হোয়াট ইজ এলিমেন্ট? না, অ্যাটমকে আমরা এলিমেন্ট হিসাবে বলতে পারি। অ্যাটম যদি একটা অ্যাটম থাকে তাহলেও তাকে আমরা এলিমেন্ট বলতে পারি। যদি দুটো সেম অ্যাটম থাকে তাকেও আমরা এলিমেন্ট বলতে পারি। যেমন হাইড্রোজেন একটা অ্যাটম, অলসো এলিমেন্ট। আবার H2, দিস ইজ এলিমেন্ট। অর্থাৎ একটা অ্যাটম এলিমেন্ট, এবং যদি দুটো সেম অ্যাটম থাকে বা তিনটে সেম অ্যাটম থাকে তাও সেটাকে এলিমেন্ট বলা হয়। কম্পাউন্ড কাকে বলা হয়? যখনই দুটো ডিফারেন্ট অ্যাটম হয়ে যাবে তখন তাকে বলা হয় কম্পাউন্ড। যেমন CO, কার্বন মনোক্সাইড। কার্বন এবং অক্সিজেন ডিফারেন্ট অ্যাটম, তাই এটাকে আমরা কম্পাউন্ড বলবো। CO2, কার্বন এবং অক্সিজেন ডিফারেন্ট অ্যাটম, তাই এটাকে বলা হয় কম্পাউন্ড। এখন এই এলিমেন্টের মধ্যে আমরা দেখেছি তিনটে ভাগ আছে, মেটাল, নন মেটাল আর মেটালয়েডস। মেটাল কাকে বলে?
না যে সমস্ত পদার্থের পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করলে যাদের ভ্যালেন্স সেল বা আউটার মোস্ট সেলে সাধারণত 1, 2, 3 ইলেকট্রন থেকে থাকে তাদেরকে আমরা মেটালস হিসাবে মেটাল বলে থাকি, মেটাল বলি। ব্যতিক্রম হাইড্রোজেন। হাইড্রোজেন ইজ এ নন মেটাল। নন মেটাল কাকে বলি? না যে সমস্ত পদার্থের ইলেকট্রনিক কনফিগারেশন করলে তাদের ভ্যালেন্স সেল বা আউটার মোস্ট সেলে 4, 5, 6, 7 ইলেকট্রন থেকে থাকে তাদেরকে আমরা বলবো নন মেটাল। আর মেটালয়েডস বলতে যাদের মধ্যে মেটাল এবং নন মেটাল উভয় ক্যারেক্টারই বর্তমান তাদেরকে আমরা বলবো মেটালয়েডস। এগুলো আমরা পিরিয়ডিক টেবিলে পরে আবার ডিসকাস করব যে কোনগুলো পিরিয়ডিক টেবিলের মেটাল, কোনগুলো নন মেটাল, কোনগুলো মেটালয়েডস। এক্সাম্পল দেখা যাক, যেমন সোডিয়াম ইজ এ মেটাল। নন মেটাল ক্লোরিন, অক্সিজেন। মেটালয়েড আর্সেনিক, অ্যান্টিমনি, বোরন, সিলিকন। ক্লিয়ার? এবারে কম্পাউন্ডের ভাগ আসি। অর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড, এগুলো আমরা জানি যে অর্গানিক কম্পাউন্ড কাকে বলে। না অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে সাথে যেটা প্রয়োজন CH বন্ড অতি অবশ্যই থাকতে হবে। তাদেরকে আমরা অর্গানিক কম্পাউন্ড হিসাবে চিহ্নিত করব। অর্থাৎ যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে CH বন্ড প্রেজেন্ট আছে তাদেরকে আমরা বলবো অর্গানিক কম্পাউন্ড। CH বন্ড ডাইরেক্ট প্রেজেন্ট, যেমন CH4, CH3, CHO। ক্লিয়ার? ইনঅর্গানিক কম্পাউন্ড আমরা কাকে বলবো? না যে সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে CH বন্ড থাকবে না তাদেরকে আমরা বাকি সব ইনঅর্গানিক কম্পাউন্ড বলবো, যেমন CO2, CO, H2O, NH3 এটসেট্রা। ক্লিয়ার? এরপর আমরা ডিসকাস করব হোমোজেনিয়াস মিক্সচার নিয়ে। হোমোজেনিয়াস মিক্সচার অর্থাৎ সমসত্ব মিশ্রণ। যে সমস্ত মিশ্রণে তাদের ধর্ম এবং গঠনটা একই তাদেরকে আমরা বলবো হোমোজেনিয়াস মিক্সচার। যেমন সুগার সলিউশন, যেটাকে বলা হয় শরবত। শরবতের প্রতিটি জায়গার মধ্যে গঠন এবং ধর্ম একই থাকে, তাই দিস ইজ হোমোজেনিয়াস মিক্সচার অর্থাৎ সুগার সলিউশন। সুগার সলিউশন, চিনি দ্রবণ। ক্লিয়ার? তাহলে হোমোজেনিয়াস মিক্সচার কাকে বলে? না যে সমস্ত মিশ্রণে প্রতিটি জায়গায় তাদের গঠন এবং রাসায়নিক ধর্মটা একই থাকছে তাদেরকে আমরা বলবো হোমোজেনিয়াস মিক্সচার। যেমন চিনি দ্রবণ, লবণের দ্রবণ। ক্লিয়ার? এখন আসছি হেটারোজেনিয়াস মিক্সচার অর্থাৎ অসমসত্ব মিশ্রণ। যে সমস্ত মিশ্রণে প্রতিটি জায়গায় তাদের গঠন এবং রাসায়নিক ধর্ম একই থাকে না তাদেরকে আমরা বলবো হেটারোজেনিয়াস মিক্সচার অর্থাৎ অসমসত্ব মিশ্রণ। যেমন আমি যদি পুকুর থেকে একটু পাঁক নিয়ে আসি, দিয়ে তারপর একটু স্বচ্ছ জলে সেটাকে ঘোলা করে দিই, তখন দেখব উপরের জায়গাটাতে গাঢ়ত্ব কম, নিচের পোর্শনটাতে গাঢ়ত্ব বেশি। অর্থাৎ প্রতিটি জায়গায় তাদের রাসায়নিক ধর্ম এবং গঠনের পার্থক্য রয়েছে, সেটা হলো হেটারোজেনিয়াস মিক্সচার। যেমন বলা যেতে পারে বালির দ্রবণ, অর্থাৎ একটা স্বচ্ছ জলে যদি আমি বালি ফেলে দিই তার নিচেই থাকে, উপরের পোর্শনে থাকে না বালিগুলো, তাই বালির দ্রবণ হলো হেটারোজেনিয়াস মিক্সচার। কলয়েডস হতে পারে, এক্সাম্পল কলয়েডস, বালির দ্রবণ এটসেট্রা। ক্লিয়ার? এই ছিল পুরো ম্যাটারসের ক্লাসিফিকেশন। এরপর আমরা ডিসকাস করব
কিছু বেসিক নলেজ দেখা যাক। যেমন কয়েকটা পয়েন্ট আমাদেরকে নোট রাখতে হবে যে মেটালস আর জেনারেলি সলিড বাট এক্সেপশনাল লিকুইড মেটাল, মার্কারি অর্থাৎ পারদ, নন মেটালস আর সলিড, লিকুইড এবং গ্যাস তিনটে স্টেটে থাকতে পারে। তার মধ্যে একটা লিকুইড নন মেটালের নাম ব্রোমিন। ঠিক আছে, এরপর আমরা লিকুইড নন মেটাল হলো ব্রোমিন, লিকুইড মেটাল হলো মার্কারি। মেটালস আর জেনারেলি গুড কন্ডাক্টর, নন মেটালস আর জেনারেলি ব্যাড কন্ডাক্টর। বাট গুড কন্ডাক্টর নন মেটালস এর একটা এক্সাম্পল গ্রাফাইট, যেটা তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, কয়েকটা জিনিস নোটস করতে হবে। ওকে, এখন আমরা পড়ব লস অফ কেমিক্যাল কম্বিনেশন। লস অফ কেমিক্যাল কম্বিনেশন, বাংলায় যাকে বলা হয় রাসায়নিক সংযোগ সূত্র। যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন মূলত আমরা দেখব পাঁচটি সূত্রের উপর বেস করে দাঁড়িয়ে আছে। সেই পাঁচটি সূত্র কি কি সেটা আমরা দেখব। আমরা প্রথমেই পড়ব ল অফ কনজারভেশন অফ মাস। অর্থাৎ ভরের সংরক্ষণ সূত্র। প্রথম সূত্র লস অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ ভরের সংরক্ষণ সূত্র কি বলছে না, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের ভর ইকুয়াল টু বিক্রিয়জাত পদার্থের ভর। অর্থাৎ রিঅ্যাকট্যান্ট অফ মাস ইকুয়াল টু মাস অফ রিঅ্যাকট্যান্ট ইকুয়াল টু মাস অফ প্রোডাক্ট হবে। অর্থাৎ যদি একটা রিঅ্যাকশন আমরা দেখি এ টু বি, এ যদি 5 গ্রাম হয় বি এর ওয়েটও 5 গ্রামই হবে। এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমি যত বিক্রিয়কের ভর নেব ঠিক তত পরিমাণে বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন হবে। যেমন আমরা দেখি C+O2, CO2, কার্বন 12, অক্সিজেনের 16, পারমাণবিক ভর আছে 2টা অর্থাৎ 32। আচ্ছা, এখন এতেও দেখি 12 প্লাস 16 দুগুণে 32, 44। কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে CO2 তৈরি করেছে। এখানে কার্বন এবং অক্সিজেনের মিলিত ভর 44, এখানে CO2 এর ভরও 44, অর্থাৎ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলল।
এই হলো আমার লস অফ কনজারভেশন অফ মাস। ক্লিয়ার? কিন্তু এর লিমিটেশন আছে, অর্থাৎ ত্রুটি। কি ত্রুটি? আমি এটা মুছে দিলাম। লিমিটেশন, লিমিটেশন অফ কনজারভেশন অফ মাস, ভরের সংরক্ষণ সূত্রের লিমিটেশন অর্থাৎ ত্রুটি, কিছু ভুল আছে, সেটাকে আমরা দেখব। দেখা যাক, একটা বিক্রিয়া হচ্ছে, পাঁচ গ্রাম, 1 গ্রাম, 5 গ্রাম। লস অফ কনজারভেশন অফ মাস পড়ার পর যখন আমরা রাসায়নিক বিক্রিয়াকে ভালোভাবে অবজার্ভ করতে শুরু করলাম, তখন দেখলাম কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের যা ভর, বিক্রিয়জাত পদার্থের তা ভর হচ্ছে না, কিছুটা কমে গেছে। অর্থাৎ কিছুটা হিট রূপে বেরিয়ে গেছে। এখন আমরা হিট মানেই জানি এনার্জি, শক্তি। ক্লিয়ার? অথবা আমরা দেখলাম কোন একটা রাসায়নিক বিক্রিয়া এ, তাকে কিছু পরিমাণ আমি এনার্জি দিলাম, অর্থাৎ হিট দিলাম, সে বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি করেছে সেটা তার চেয়ে বেশি ভর হয়ে গেছে। তখন ব্যাখ্যা দেওয়া হলো আইনস্টাইনের E = mc² সূত্র থেকে। আইনস্টাইন বলেছে যে তুল্য পরিমাণ ভর তুল্য পরিমাণ শক্তিতে রূপান্তর হয়। সেই বেসিসে এই ব্যাখ্যাটা দেয়া হলো। কি না, যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে দেখা যাচ্ছে তাপের উদ্ভব হচ্ছে অথবা তাপের শোষণ হচ্ছে, দুটোই হতে পারে, হয় তাপের উদ্ভব হতে পারে অথবা তাপের শোষণ হতে পারে। তো তাহলে এখানে দেখা যাক, এ 5 গ্রাম, বি 1 গ্রাম, হওয়া উচিত ছিল 6 গ্রাম, কিন্তু হয়েছে 5 গ্রাম। তাহলে বাকিটা শক্তি রূপে বেরিয়ে গেছে, মানে হিট রূপে বেরিয়ে গেছে। হিটটাই তো এনার্জি। এই এনার্জিটা কত পরিমাণ বেরিয়েছে না, 5 একে 6 আর এখানে 5, তাহলে 1 গ্রাম কম হয়েছে। এই এনার্জিটা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোবে, অর্থাৎ 1 গ্রামের সমতুল্য ভর শক্তিতে রূপান্তর হয়ে গেছে। সিমিলার, এখানে 5 গ্রাম, এখানে 6 গ্রাম আছে, আমি যদি 1 ইকুইভ্যালেন্ট শক্তি দিয়ে থাকি তাহলে সেটা 6 গ্রাম হচ্ছে, অর্থাৎ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট শক্তি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ভরে কনভার্ট হয়ে গেছে। তাহলে পুরো ব্যাপারটা আরো একবার ডিসকাস করে নিচ্ছি, যে এখানে 6 গ্রামের ভর 5 গ্রামে, তাহলে কিছু পরিমাণ ভর লস হলো, সেই লসটা শক্তি রূপে বেরিয়ে গেল। ঠিক যত পরিমাণ ভর লস হবে তত পরিমাণের সমতুল্য শক্তি কিন্তু বেরোবে। এখানেও ঠিক যত গ্রাম ভর বেশি হবে তত গ্রাম সমতুল্য শক্তি আমাকে দিতে হবে। তাহলে ভর ও শক্তির সংরক্ষণ সূত্রটা কি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি কিছু পরিমাণ ভরের বিনাশ হয় তাহলে তা সমতুল্য পরিমাণ শক্তির সৃষ্টি করে, অথবা কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি কিছু পরিমাণ শক্তি অর্জন করে সমতুল্য পরিমাণ ভর সৃষ্টি হবে। দুটোই হতে পারে। ক্লিয়ার? অর্থাৎ
ভর ও শক্তির সংরক্ষণ সূত্রটা হলো ভর শক্তিতে রূপান্তর হতে পারে, শক্তি ভরে রূপান্তর হতে পারে। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ার পূর্বে মোট ভর এবং শক্তি যা ছিল বিক্রিয়জাত পদার্থেরও মোট ভর এবং শক্তি তাই আছে। যেমন এ বি এর মোট ভর 6 আর এর ভর আর শক্তি মিলে 6, এর ভর আর শক্তি মিলে 6, এর শুধু ভর 6। ওকে, এই ছিল লিমিটেশন অফ কনজারভেশন অফ মাস। নেক্সট 2 নম্বরের সূত্রে আসি আমরা। লস অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থিরানুপাত সূত্র। কনস্ট্যান্ট কথাটার মানে আমরা বুঝতে পারছি স্থির, সেই বেসিসে স্থিরানুপাত সূত্র। এখন এই স্থিরানুপাত সূত্রটা কি না, কোন যৌগকে, কোন নির্দিষ্ট যৌগকে যে কোনো উৎস থেকে পাওয়া যাক না কেন তা অবশ্যই একই মৌল দ্বারা গঠিত হবে এবং ওই মৌলগুলির ভর সর্বদা স্থির থাকবে। আমি কোন একটা যৌগকে আমি যেখান থেকেই নিই না কেন তাতে প্রতিটি এলিমেন্ট আমার একই থাকবে এবং ওই মৌলগুলির ভর সর্বদা স্থির থাকবে। লেট মি এক্সপ্লেন। আমি ধরে নিচ্ছি ওয়াটার একটা যৌগ, তাতে হাইড্রোজেনের মাস 1, অক্সিজেনের 16 আছে দুটা, সো 2 প্লাস হাইড্রোজেনের 2 এবং অক্সিজেনের 16:8। এখন আমি যদি এই ওয়াটারটাকে সমুদ্রের জল থেকে কালেক্ট করি, অথবা ট্যাপ ওয়াটার থেকে কালেক্ট করি, অথবা রেন ওয়াটার থেকে কালেক্ট করি, তাতে আমি দেখব নাম্বার অফ অ্যাটমস দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এখানেও দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এখানেও দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। ক্লিয়ার? এখানে মাস রেশিও কত? 1:8, এতেও 1:8, এতেও 1:8। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট যৌগকে যেখান থেকেই পাওয়া যাক না কেন তাতে সেম এলিমেন্ট থাকে। অর্থাৎ সি ওয়াটার, তাতেও হাইড্রোজেন অক্সিজেন আছে, ট্যাপ ওয়াটার তাতেও হাইড্রোজেন অক্সিজেন আছে, রেন ওয়াটার তাতেও হাইড্রোজেন অক্সিজেন আছে, এবং প্রত্যেকটারই মাস রেশিও 1:8, 1:8, 1:8, দ্যাট ইজ ফিক্সড রেশিও। এই হলো লস অফ কনস্ট্যান্ট প্রপোর্শন অর্থাৎ স্থিরানুপাত সূত্র। তিন নাম্বার, লস অফ মাল্টিপল প্রপোর্শন, গুণানুপাত সূত্র।
গুণানুপাত সূত্রটা কি না, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক পদার্থ উৎপন্ন হয় সেক্ষেত্রে একটি মৌলের নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলের ভিন্ন ভিন্ন ভরগুলি যে যুক্ত থাকে সেই ভিন্ন ভিন্ন ভরগুলির তারা নির্দিষ্ট পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। কি বলছে না, দুটি নির্দিষ্ট মৌল নিয়ে গঠিত দুই বা ততোধিক যৌগ উৎপন্ন করলে একটি নির্দিষ্ট মৌলের ভরের সাথে অপর মৌলটি ভিন্ন ভিন্ন ভরে যুক্ত থাকে এবং ওই ভরগুলি নিজেদের সাথে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। এই হলো লস অফ মাল্টিপল প্রপোর্শন। দুটি নির্দিষ্ট মৌল নিয়ে গঠিত দুই বা ততোধিক যৌগ উৎপন্ন করলে একটি নির্দিষ্ট মৌলের ভরের সাথে অপর মৌলটি ভিন্ন ভিন্ন ভরে যুক্ত থাকে এবং ওই ভিন্ন ভরগুলি নিজেদের সাথে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। এক্সাম্পল, CO, CO2, CO, কার্বন 12, অক্সিজেন 16, 12, 16 ভর। এখন এখানে কার্বনের ভর 12 প্লাস অক্সিজেনের ভর 16 দুগুণে 32, এখানে 12 অক্সিজেনের 16। তাহলে দুটি নির্দিষ্ট মৌল একটি নির্দিষ্ট ভর অর্থাৎ 12টা নির্দিষ্ট, কিন্তু দুটি ভিন্ন ভিন্ন ভর অর্থাৎ এই অক্সিজেনের ভর এখানে 32, এই অক্সিজেনের ভর এখানে 16, তারা নিজেরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে অর্থাৎ 16:32 অর্থাৎ 1:2। দিস ইজ পূর্ণ সংখ্যার সরল অনুপাত। একটি নির্দিষ্ট ভরের অর্থাৎ কার্বনের ভরটা এখানে ফিক্সড 12, এখানেও 12, অপরদিকে অক্সিজেনের ভর এখানে 32, এখানে 16, তাহলে ভিন্ন ভিন্ন ভর। এই ভিন্ন ভিন্ন ভরগুলি নিজেদের মধ্যে পূর্ণ সংখ্যা সরল অনুপাত করেছে, দ্যাট ইজ 16:32, 1:2। ক্লিয়ার? ওকে। এখন একটা এক্সাম্পল নেওয়া যাক, খুব ভালো এক্সাম্পল। ধরে নেওয়া যাক N আর অক্সিজেন দুটো অ্যাটম কম্পাউন্ড তৈরি করছে। অবশ্যই যে কম্পাউন্ডটা তৈরি করছে প্রথমে ধরলাম N2O, তারপর NO, তারপর N2O3, তারপর NO2, তারপর N2O5। নাইট্রোজেন এবং অক্সিজেন দুটি এলিমেন্ট দুইয়ের বেশি অনেক যৌগ তৈরি করেছে। আমাকে দেখাতে হবে
যে ভিন্ন ভিন্ন ভরের যে মৌলগুলি রয়েছে তারা নিজেদের সাথে সরল অনুপাতে আছে। এখন এখানে নাইট্রোজেনের ভর কত? 28। এখানে অক্সিজেনের ভর কত? 16। এখানে নাইট্রোজেনের ভর 14। এখানে কত? 16। এখানে নাইট্রোজেনের ভর 28। এখানে অক্সিজেনের ভর 16 3 48। এখানে নাইট্রোজেনের ভর 28। এখানে অক্সিজেনের ভর 32। এখানে নাইট্রোজেনের ভর 28। এখানে অক্সিজেনের ভর 16 5 80। তো এখন যদি লস অফ মাল্টিপল প্রপোর্শন আমি দেখতে চাই, কোনো নির্দিষ্ট ভর তো নেই। যেমন আগেরটাতে ছিল কার্বনের ফিক্সড ভর 12, এখানে তো ফিক্সড ভর নেই, না নাইট্রোজেনের ফিক্সড ভর আছে না অক্সিজেনের আছে। তাহলে এক কাজ করা যাবে, আমি নাইট্রোজেনের ভরটাকে ফিক্সড করে নিচ্ছি, অর্থাৎ একে আমি 2 দ্বারা গুণ করব। ক্লিয়ার? সরি, এটা এখানে 14, একেও আমি 2 দ্বারা গুণ করব। তাহলে আলটিমেট আমার এটা 28 হবে, এটা 28 হবে। একেও 2 দ্বারা গুণ করব, 32 হবে। একেও 2 দ্বারা একেও 2 দ্বারা গুণ করব, 64 হবে। ক্লিয়ার? তাহলে আমি দেখতে পাচ্ছি আমার নাইট্রোজেনের ভর কিন্তু ফিক্সড হয়ে গেল, 28 28 28। তাহলে নির্দিষ্ট ভরের সাথে যুক্ত ভিন্ন ভিন্ন ভরের যে মৌল রয়েছে অক্সিজেন, তারা নিজেদের মধ্যে সরল অনুপাত থাকবে। তাহলে অর্থাৎ 16 ইজটু 32 ইজটু 48 ইজটু 64 ইজটু 80, 1 ইজটু 2 ইজটু 3 ইজটু 4 ইজটু 5। দিস ইজ সিম্পল রেশিও, পূর্ণ সংখ্যার সরল অনুপাত। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর সূত্রে আসি। লস অফ গেলুসাক। Loss of Gay-Lussac of gaseous volume. গ্যাসের আয়তনের ক্ষেত্রে গে-লুসাকের সূত্র বলছে সমচাপ এবং সম উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়কগুলি সরল অনুপাতে থাকে এবং গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ হলে তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। দিস ইজ গেলুসাক অফ গ্যাসিয়াস ভলিউম। না, সমচাপ এবং সম উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়কগুলি সরল অনুপাতে থাকে এবং যদি গ্যাসীয় বিক্রিয়জাত পদার্থ হয় তো তারা পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে। দেখা যাক, যেমন একটা বিক্রিয়া H2+Cl তৈরি করেছে 2HCl, এক্ষেত্রে কিন্তু ব্যালেন্স মাস্ট, অর্থাৎ ব্যালেন্স করতেই হবে। এখানে হাইড্রোজেনের ভলিউম কত? 1, ক্লোরিনের ভলিউম 1, HCl এর ভলিউম 2। এখন আমি যদি হাইড্রোজেন 20 ml নিই, এই ক্লোরিনও আমাকে 20 ml নিতে হবে। কেন না, 20 ml হাইড্রোজেন 20 ml ক্লোরিনের সাথেই বিক্রিয়া করবে। বলা আছে বিক্রিয়কগুলি সরল অনুপাতে থাকবে।
20 ml হাইড্রোজেন 20 ml ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এবং কত ml তৈরি করবে? যদি 1 ভলিউম 2 তৈরি করতে পারে অবশ্যই 20 40 ভলিউম 40 ml তৈরি করবে। সো এই ক্ষেত্রে রেশিও 1:1:2। দ্যাট ইজ সিম্পলেস্ট রেশিও, পূর্ণ সংখ্যার সরল অনুপাত। ওকে, লাস্ট সূত্র আমাদের অ্যাভোগাড্রোস হাইপোথেসিস। অ্যাভোগাড্রোস হাইপোথেসিসটা কি না, একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। একই চাপ ও সম উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। যেমন আমি এখানে 100 ml হাইড্রোজেন নিয়েছি, এখানে 100 ml O2 নিয়েছি। আমি ধরে নিলাম এর চাপ 1 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এরও ধরে নিলাম চাপ 1 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার ধরে নিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একই চাপ এবং সম উষ্ণতায় সম আয়তন সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ এতে যদি অণুর সংখ্যা হয় x, এতেও কত সংখ্যক অণু থাকবে? x। অর্থাৎ নাম্বার অফ মলিকিউল ইকুয়াল টু x, নাম্বার অফ মলিকিউল ইকুয়াল টু x। এখানে থেকে একটা কনক্লুশনে আসা যায় যে ml কোন গ্যাস যদি এক সংখ্যক অণু ধারণ করে, আমি যদি আয়তনটা হাফ করে দিই অণু সংখ্যা আমার হাফ হয়ে যায়। আমি যদি এই আয়তনটাকে দ্বিগুণ করে দিই আমার অণু সংখ্যাও দ্বিগুণ হয়ে যায়। তার মানে বলা যেতে পারে যে আয়তন অণু সংখ্যার সাথে সমানুপাতিক। দিস ইজ অ্যাভোগাড্রোস ল। একশো ml এক সংখ্যক অণু থাকে, আমি আয়তন অর্ধেক করে দিচ্ছি, অণুও অর্ধেক হয়ে যাবে। আমি 100 ml কে 200 ml দ্বিগুণ করে নিয়েছি, অণু সংখ্যাও দ্বিগুণ হয়ে যাবে। তাই সেই বেসিসে আমি বলতে পারছি আয়তন অণু সংখ্যার সাথে সমানুপাতে পরিবর্তনশীল। আয়তন বাড়ালে অণু সংখ্যা বাড়বে, আয়তন কমালে অণু সংখ্যা কমবে। ক্লিয়ার? এটাকে নোটসের মধ্যে রাখতে হবে যে অ্যাভোগাড্রোস হাইপোথেসিস অনলি ফর গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস। এটা অনলি ফর গ্যাসের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য। এই ছিল আমাদের কেমিক্যাল কম্বিনেশনের 5টি সূত্র যেটা আমরা আজকে ডিসকাস করলাম। এরপর আমরা নেক্সট ক্লাসে মলিকুলার মাস, গ্রাম অ্যাটম, গ্রাম মলিকুল এগুলো নিয়ে ডিসকাস করব। ওকে।